ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, কারওয়ান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি, স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলা যাবে না বলছেন শিক্ষার্থীরা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিপিএল শুরুর আগে মিরপুরে বিশৃঙ্খলা, টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর, সেনা মোতায়েন, আটক ৩। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। মুক্তি, স্বৈরাচারের সকল কর্তৃত্ববাদী স্মৃতিচিহ্নগুলো শিক্ষার্থী এবং ছাত্র জনতার কাছে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যখনই কোনো দেয়াল লিখন কিংবা কোনো গ্রাফিতি কিংবা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের ঠিক পেছনেই মেট্রো রেলের একটি পিলারে যেই আঁকা ছবিটি ছিল, যেটিকে ঘৃণাস্তম্ভ নাম দিয়েছেন শিক্ষার্থীরা, এই ছবিটি মুছে ফেলার পরে তাৎক্ষণিক একটা বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে সর্বস্তরে এবং পরবর্তীতে রাত থেকেই সেদিন আমরা দেখলাম যে সেই স্তম্ভটি পুনরায় আবার নেয়া এবং সেখানে আমরা দেখলাম যে পুনরায় জুতা নিক্ষেপ বা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা শিক্ষার্থীরা দেখিয়েছেন। এবং যেদিন রাতে প্রথম আসলে এই স্তম্ভের যে প্রতিকৃতিটা ছিল সেটি যখন মুছে ফেলার কার্যক্রমটি শুরু করা হয়, তৎক্ষণাৎই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু সেই মধ্যরাতেই প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সময় তারা আরেকটি প্রতীকী ছবি এঁকেছিলেন। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেন যে না, সেটি না, মুছে ফেলে আগের যে অবস্থায় ছিল সেইভাবে ছবিটি এঁকে তারা আসলে যে তাদের প্রকাশের যে বিষয়টি সেটি তারা আসলে আজকে করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী ঠিক একই রকমভাবে ৫ আগস্ট যেভাবে মানুষ আসলে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, একই রকমভাবেই কিন্তু আজকেও এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কারওয়ান বাজারেও কিন্তু শেখ হাসিনার একটি প্রতীকী ফাঁসিরও আজকে করেছে ছাত্রদল। এ নিয়ে একটু প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, শাফিন, আমরা দেখে আসবো। এ ক্ষোভ পতিত স্বৈরাচারের প্রতি ছাত্র জনতার, যেই স্বৈরাচারের নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে হাজারো মানুষের প্রাণ। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত ১৬ বছরের লুটপাট, গুম খুনার দুঃশাসনের প্রতি তীব্র ঘৃণা। তাই তো এর নাম এখন ঘৃণাস্তম্ভ। সেই ঘৃণাস্তম্ভে মনের সকল ক্ষোভ একত্রিত করে জুতা নিক্ষেপ করছেন সাধারণ শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার ছবিতে লাল রঙের ছোপ দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ছবিটি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হয়ে ওঠে। কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেট্রো রেল কর্তৃপক্ষের নির্দেশে মুছে ফেলা হয় শেখ হাসিনার এই গ্রাফিতি। প্রতিবাদের ঝড় ওঠে সর্বমহলে। দুঃখ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রাফিতি অঙ্কন করতে চাইলেও সাধারণ শিক্ষার্থীরা তার আগেই পুনঃ অঙ্কন করে স্বৈরাচারের ব্যঙ্গচিত্র। সোমবার সকাল থেকেই শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। তারা বলছেন, যতবার মুছে দেওয়া হবে ততবারই অঙ্কন করা হবে জুলাই বিপ্লবের এই প্রতীকী চিহ্ন। এদিকে সোমবার দুপুরে জুতার মালা গলায় পরিয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দিয়েছে ছাত্রদল ও সাধারণ জনতা। এ সময় জুলাই আগস্ট গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। আগামী নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে না জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আশ্বাস দেন তিনি। ভোটের আস্থা ফিরিয়ে আনতে 6 মাস পর নির্বাচন কমিশন ভোটারদের বাড়ি বাড়ি যাবে বলেও জানান সিইসি। হাজিরা শিউলির প্রতিবেদন। রাতের ভোট, দাবি ভোট আর ভোটারবিহীন ভোটের উদাহরণ তৈরি করে আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশনগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন সর্বশেষ নির্বাচন কমিশন। 1.5 মাস শূন্য থাকার পর এএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন গঠিত হয় 21শে নভেম্বর। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর 4ই ডিসেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মতবিনিময় করে। 90 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই কমিশন সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হালনাগাদ ভোটার তালিকার খসড়া তৈরি ও সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা ও মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে এনআইডি সংশোধনে ভোটারদের দুর্ভোগ লাঘব, তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। আগামী নির্বাচন বিগত 3টি নির্বাচনের মতো হবে না। ওই 3টা নির্বাচন কেন হয়েছে এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি, বলতে চাচ্ছি না, তো ব্যাখ্যা করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এখন তো সে পরিস্থিতি নাই, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই, যেভাবে আছে সেভাবেই করতে হবে। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও মন্তব্য করেন সিইসি। সংখ্যানুপাতিক নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধান সংশোধন না হলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে। পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। ভোটার তালিকায় কোনোভাবেই যেন রোহিঙ্গারা ঢুকতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ভবিষ্যতে একনায়কতন্ত্র রুখতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের সুপারিশ করবে সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন। থাকতে পারে দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাব। কিন্তু রাজনৈতিক দল, সরকার ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে নির্বাচন আর সংস্কার নিয়ে যে টানাপোড়েন, তাতে এসব সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ কি? রাজনীতি বিশ্লেষকরা বলছেন প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে। রাজনৈতিক দলসহ পক্ষগুলোর ধৈর্য না ধরলে গভীর সংকটে পড়তে পারে দেশ। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। বহু রক্তের পর এমন নজিরবিহীন গণঅভ্যুত্থান নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে পরিবর্তনের। প্রশ্ন উঠেছে আইন, সরকার এবং বিচার ব্যবস্থা নিয়ে। বলা হচ্ছে, সেই আগের মতোই কি চলবে বাংলাদেশ, যে পদ্ধতি ক্ষমতাকে স্বৈরাচারের রূপ দেয়? সংবিধানের ৪র্থ ভাগের প্রথম পরিচ্ছেদ। দেশের প্রধান ব্যক্তি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এখানে আলোচনা। এর ৪৮ অনুচ্ছেদের ৩ ধারায় বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ বাদে রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। অপরদিকে এর পরের ২য় পরিচ্ছেদেই আছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দায়িত্বের কথা। ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেভাবে মনে করবেন সেভাবেই অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। ক্ষমতার রাজনীতিতে আলংকারিক পদ আর আক্ষরিক পদের এমন সাংবিধানিক বৈষম্যই যে একজন একনায়ক তৈরির জন্য যথেষ্ট, তা স্বীকার করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হলো, এ থেকে উত্তরণের উপায় কি? যদি আমরা যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ
ব্যক্তিতান্ত্রিক একতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলির পর যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। ভবিষ্যৎ বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ তৈরি না হয়, এর জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন আর প্রস্তাব তৈরির জন্য তাদের সময় দেওয়া হয়েছিল এই ডিসেম্বর পর্যন্তই। এই কয়দিনে তারা বড় দাগে যে পরিবর্তন প্রস্তাবের কথা বলছে, তার মধ্যে নির্বাচন এবং সংবিধান অন্যতম। সংবিধান সংস্কার কমিশন বলছে, নাগরিক অধিকারের বিষয়গুলোকে আরও সহজ ও আরও শক্তভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা এমন প্রস্তাব দেবেন যাতে প্রধানমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিরা আর একক কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারেন। এর জন্য রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব থাকবে। কিভাবে হবে এটা ওনারা বের করুন, কিন্তু কি করতে হবে এটা আমরা বলতে চাচ্ছি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি করতে হবে। উচ্চ কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন, কোথায় কিন্তু সেটা নেই। ফলে এটাও একটা বিবেচন বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে। নির্বাচন সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, প্রস্তাবে তারা নির্বাচন কমিশনের প্রতি যাতে মানুষের আস্থা ফিরে আসে সেই বিষয়গুলোর উপরই জোর দেবেন। এর জন্য প্রার্থী হলফনামা আরও স্পষ্ট এবং আরও বিশ্লেষণের সুযোগ রাখা, না ভোট, নতুন করে সীমানা নির্ধারণ অন্যতম। তিনি বলছেন, তারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তারা যেন বরাবরের মতো পার পেয়ে যেতে না পারেন, এর জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনসহ নির্বাচনী অভিযোগ ও বিচার ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রস্তাব দেবেন। তবে এখানে নতুন চমক হিসেবে থাকছে সংরক্ষিত নারী আসন উঠিয়ে দিয়ে ঘূর্ণায়মান নারী সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি। কিন্তু ব্যাপারটি আসলে কি? আমরা চিন্তা করছি যে সংসদে 25% সিটে সরাসরি ইলেক্টেড হয়ে নারীরা আসবে। 400টি সিটের মধ্যে আমরা লটারির মাধ্যমে যে কোনো 100টা সিট চুজ করা হবে এবং এই 100টি সিটের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল শুধু মহিলা প্রার্থী দিবেন। বস্তুত সংস্কারের উদ্যোগ এখানে নতুন কিছু নয়। 1991 সালে স্বৈরাচার পতনের পর সংস্কারের উদ্দেশ্যে সরকারিভাবেই এখানে বেশ কিছু টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল 2007-এর তত্ত্বাবধায়কের আমলে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় এসে সবার বাস্তবায়ন করেনি। এখন এই 24-এ যখন ব্যাপক একটা হতাহতের পর একটা সংস্কারের সম্ভাবনা, তখনও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো পক্ষগুলোর মধ্যে এসব নিয়েই মতনৈক্য। এই রাজনীতি বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, এমন অবস্থায় সংস্কারের এসব প্রস্তাবের ভবিষ্যৎ কি? পলিটিক্যাল পার্টিরও অধৈর্য হলে চলবে না, কারণ আমরা একটা ভীষণ সংকটে আছি এবং অতীতের যে সমস্ত তাদের কার্যকলাপ, তাতে জনগণ তাদের প্রতি সেরকম বিশ্বাস নাই। এই জিনিসটাও তাদের মাথায় রাখতে হবে এবং অন্তর্বর্তী সরকারের একটা রোডম্যাপ দিতে হবে, একটা ফ্রেমওয়ার্কের সংস্কারগুলি এনে সংবিধান কেমন হবে, এনে একটা ইলেকশন দেবে, সেটা গণপরিষদের ইলেকশন হবে 2 বছরের জন্য। সেই গণপরিষদটা যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে, এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। গণঅভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতি, প্রতিবেশী ও আন্তর্জাতিক সমস্যার প্রেক্ষাপটে এই বিশ্লেষক রাজনৈতিক ঐক্যের দিকেই বেশি জোর দিচ্ছেন। এখন সংস্কারের প্রশ্নে বাস্তবিকই পক্ষগুলো কতটা একমত হয় তার জন্য অপেক্ষা করতে হবে কমিশনগুলোর প্রস্তাব জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার সকালে নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। আব্দুস সালাম বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের আহ্বান জানান তিনি। এই যে গণতন্ত্র উকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে
একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নয়, যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতেও সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি। এ সময় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্টের পর গঠন হয় অন্তর্বর্তী সরকার। পরে কিছুটা ছন্দ হারানো মাঠ প্রশাসন ধীরে ধীরে তাদের নিয়মিত কার্যক্রম ফিরিয়ে আনতে সক্ষম হয়। আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। এমন প্রেক্ষাপটে বিভাগীয় কমিশনারদের সাথে সকালে ভার্চুয়ালি যুক্ত হয় প্রধান উপদেষ্টা। এ সম্মেলনে প্রধান উপদেষ্টা জানান, পুলিশের মনোবল এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে। অপরাধী পুলিশ সদস্যদের বিচার হবে বলে এ সময় জানান তিনি। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তার সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফসলের বীজের এবার কোনো ঘাটতি হবে না। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে। এই দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার। এখন মানে কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা, সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা। এ সময় দেশ গঠনে জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেন তিনি। অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। যে 5 আগস্ট পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি প্রথম কোনো বিভাগীয় সম্মেলন। বই বিতরণ হবে, সেটা নিয়ে নানা রকমের কথা উঠবে, কেউ বই পেল কেউ বই পেল না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শাফিন, আগামীকাল জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে গত শনিবার রাতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে সেটি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে ঘোষণাপত্র এটিতে আসলে বিগত যে কর্তৃত্ববাদী যে সরকার ছিল তাদের শাসন থেকে বেরিয়ে এসে আসার যে প্রেক্ষাপট এবং আগামীতে যেন বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই বিষয়েও আসলে একটি সুস্পষ্ট ব্যাখ্যা থাকবে। এই ঘোষণাপত্রের রাজনৈতিক এবং ঐতিহাসিক বিশেষ গুরুত্ব রয়েছে, সেটি সকলেই স্বীকার করছেন। তবে বিশ্লেষকরা বলছেন যে এই ঘোষণাপত্রটি সকলের ঐক্যমতে হবার জন্য অংশীজনদের কাছে নিয়ে যেতে হবে ছাত্র প্রতিনিধিদের। এ নিয়ে আমাদের হাতে রয়েছে হাসিব বিল্লার প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর 34 দিনের মাথায় কেঁপে ওঠে স্বৈরাচারের মসনদ, যেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা হয়। এর একদিন পরই ছাত্র জনতার বিজয় এলেও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান সে লিখিত ঘোষণা আসেনি গত 5 মাসেও। তাই বছরের শেষ দিন মঙ্গলবার লিখিত দলিল জাতির সামনে তুলে ধরতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন 72-এর সংবিধানে মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্রে। পাশাপাশি স্থান পাবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশের রূপরেখা। মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন
পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায়নি। এখন আমরা 24-এ এসে আমরা নতুন বাংলাদেশ কেমন হতে পারে, আমরা কিসের ভিত্তিতে নতুন বাংলাদেশ চাই, সেই জিনিসগুলোর প্রতিফলন এর মধ্যে ঘটবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চাই, আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই, এবং সেই সাথে এখানকার যারা ওয়ারিয়ার তাদেরকেও এই স্বীকৃতিটা আমরা দিতে চাই, যাতে করে কোনো প্রকার সাংবিধানিক বাধ্যবাধকতা এখানে না থাকে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতারা বলছেন, অভ্যুত্থানে অংশ নেওয়া সবার মতের প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে। এই পতনের জন্য কিন্তু আমরা সবার সাথে বলে বলে কিন্তু এক দফাটা ঘোষণা করা হয়নি। 5 আগস্ট তো রাজনৈতিক দলগুলো বাই নেম, তাদের বিএনপি জামাত বিভিন্ন বাই নেম পার্টিসিপেট করেনি। হ্যাঁ, এখানেও সেভাবে সবাই অ্যাজ জনগণ হিসেবে বাংলাদেশকে যারা সবাই ওন করে সবগুলো রাজনৈতিক দল থেকে সব ধরনের সব পক্ষ এবং মতের মানুষ এখানে পার্টিসিপেট করবে বলে আমরা বিশ্বাস করি। এটা গোটা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে সকলের সাথে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে তারই একটা প্রস্ফুটিত রূপ হবে। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মনে করেন এটি হবে একটি দলীয় ঘোষণাপত্র। এটা একটা ঘোষণা থাকতে পারে যে আমরা এই কারণে আসলে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই অর্জন করতে চাই, এবং এর মধ্যে আমাদের সাথে এরা আসছে। এটার এক ধরনের একটা কি বলা যায় যে ঐতিহাসিক গুরুত্ব আছে। 5 তারিখ 8 তারিখ যখন তারা আসলে সরকার গঠন করছে তখন, কিংবা তার অব্যবহিত পরপর যদি করতো, যখন তাদের সম্পর্কে প্রশ্ন ওঠে নাই, তখন যদি করতো তাইলে সেটা একটা জাতীয় দলিল হইতে পারতো। আজকে যেটা হবে এটা তো তাদের একটা দলীয় আসলে ঘোষণাপত্র হবে। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের স্থায়ী ভিত্তি তৈরি হবে বলে মনে করেন এই অধ্যাপক। একটা বিশেষ কন্ডিশনে আপনি 9 দফা দিলেন, তাই না? 9 দফা থেকে আপনি 1 দফায় গেলেন, তো ওইখানে তো আপনার টাইম লিমিট অত্যন্ত লিমিটেড টাইম স্পেন, তাই না? কারণ এটা হচ্ছে আপনার অন দ্য ফ্লাই আপনাকে করতে হইতেছে। কিন্তু বিপ্লব পরবর্তী যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে বিপ্লবের যারা পার্ট তাদের সাথে আমার কথা বলার সুযোগ আছে, তাহলে আমি সেই ন্যাশনাল ইউনিটি কেন ভায়োলেট করবো? কেন আমি সেই ন্যাশনাল ইউনিটির কনসেনসাসের বাইরে গিয়ে আমি একটা কিছু করবো? তা আমার বোধ হয় যে এটা একটা প্রপোজাল হিসাবে আসার পরে সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি একটা জায়গায় যাই, তাহলে হচ্ছে এটা আপনার একটা পার্মানেন্ট সাস্টেনেবল সলিউশন হবে। 31শে ডিসেম্বর ঘোষণা এলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে 5 আগস্ট থেকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বিপিএলের 11তম আসর শুরুর আগেই টিকিটের হাহাকার। টিকিট না পেয়ে মিরপুরের শেরি বাংলা স্টেডিয়াম গেটে ভাঙচুর করেছেন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে সেনা মোতায়েন। বিস্তারিত থাকছে রেদওয়ান শাওনের প্রতিবেদনে। বিপিএলের 11তম আসরকে ঘিরে মাস 3 আগে থেকেই চলছে প্রচারণা। তবে মাঠের বাহিরের চাকচিক্যে যেন ঘুণে ধরেছে মাঠের ক্রিকেটটা। অবাক করার মতো হলেও সত্যি, টুর্নামেন্ট শুরুর 24 ঘন্টা আগেও দর্শকরা জানতো না টিকিট কাটার পদ্ধতি। ফলাফল, উদ্বোধনী ম্যাচের আগেও টিকিট না পেয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে দেখা যায় ক্রিকেট প্রেমীদের আহাজারি। 6টা বাজে আসছিলাম, বলছে কি 4টা বাজে টিকিট দিব, 4টা বাজে টিকিট তারা দেয় নাই, বলছে কয়টা বাজে দিব, 6টা বাজে 1 ঘন্টা টিকিট দিছে। 26,000 দর্শক তারা স্টেডিয়ামের মধ্যে এক ঘন্টা কিভাবে টিকিট বিক্রি করে তারা? মানিকগঞ্জ থেকে এসেছে 2 দিন ধরে ভাই, কালকেও সকাল থেকে ঘুরে গেছে এখান থেকে, কিন্তু টিকিট পাইতেছে না। সময় যত গড়িয়েছে পরিস্থিতি হয়েছে ভয়াবহ। পুলিশের সাথে তর্কে জড়িয়ে একটা সময় স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে টিকিট প্রত্যাশীরা। আমরা বরিশাল থেকে আসছি খেলা দেখতে, আমাদের টিকিট লাগবে। আমরা 3-4 হাজার টাকা খরচ করে এখানে হোটেলে থাকতেছি জাস্ট খেলা দেখার জন্য। সকাল থেকে ভোর 6টা থেকে আইসা বসে রয়েছি এখানে। তারা বললো যে 10টা দিবে, 9টা দিবে, 11টা দিবে, কিন্তু টিকিট কোনো ছাড়ে নেই। শুধু এর ভিতরে 1 ঘন্টা টিকিট ছাড়ছে, 200 টিকিট হবে দিছে, এরপর আর টিকিট দেয়নি। পরিস্থিতি শান্ত রাখতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা বাহিনী। মিনিট 10 লাঠিচার্জে স্টেডিয়াম প্রাঙ্গণ ছেড়ে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। বিপিএলের 11তম আসর আয়োজনের পূর্বে বিসিবি থেকে জানানো হয়েছিল এবারের বিপিএলটি হবে দর্শক বান্ধব, কিন্তু দর্শক বান্ধব সেই বিপিএলে দর্শকদের ঠেকাতেই মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণটা কি? কারণটা হলো টিকিট। বিপিএল শুরুর 25 ঘন্টা আগেও দর্শকরা জানতো না ঠিক কিভাবে কাটা হবে টিকিট। টিকিট না পেয়ে আজ সকাল থেকে এখানে দর্শকরা ভিড় করতে শুরু করে। টিকিট না পেয়ে তারা বিসিবির 2 নম্বর গেট পর্যন্ত ভাঙচুর করে। তাহলে দর্শক বান্ধব বিপিএলটা কোথা হলো? এই প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেবে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। কাণ্ডের 2 দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন সাংবাদিকরা, তবে দেয়া হয়নি অস্থায়ী পাস। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, জানাবেন যে অনুমতি পাবার প্রক্রিয়া কি ছিল, অস্থায়ী পাস কেন দেয়া হলো না?
শাফিন 25 তারিখ মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর কিন্তু এই 4 দিন পেরিয়ে গেছে। এই 4 দিন কিন্তু সাংবাদিকরা আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশের যে অনুমতিটি অর্থাৎ সংবাদ সংগ্রহের যে অনুমতিটি সেটি কিন্তু তারা পায়নি। শুধু সাংবাদিক নয়, সচিবালয়ের স্থায়ী কার্ড ব্যতীত যত অস্থায়ী কার্ড আছে তারা কেউ কিন্তু আসলে এই কয়দিন সচিবালয়ে আসলে প্রবেশ অনুমতি পায়নি। তো কালকে তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিকালের দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই বলার পর আমরা একটা আশ্বস্ত দেওয়া হয় যে আজকের দিন থেকে হয়তো সবাই সংবাদকর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে অস্থায়ী পাসের মাধ্যমে। তো আমরা সকাল থেকেই দেখেছি যে সচিবালয়ের সামনে সংবাদকর্মীরা সবাই ভিড় করেছিলেন যে সচিবালয়ে ভিতরে ঢোকার জন্য। যদিও সকাল পেরিয়ে দুপুরের দিকে আসলে সেই প্রবেশের অনুমতিটি পাওয়া গেছে, কিন্তু অস্থায়ী পাস আসলে আজকে এখন পর্যন্ত ইস্যু করা হয়নি। যেটা আমরা ধারণা করছি সেটি হয়তো কিছু পরে হয়তো দেওয়া হতে পারে। তো সচিবালয়ের সামনে ভিতরে প্রবেশের পর আমরা যেই ভবনটিতে আসলে অগ্নিকাণ্ড ঘটেছিল আপনাদের যদি দেখাতে চাই আমি আমাদের ক্যামেরার মাধ্যমে, যে সচিবালয়ের যে 7 নম্বর ভবনটি, যেই ভবনটি আসলে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল, যেই ভবনটি আসলে অগ্নিকাণ্ডের পর ওইভাবে আসলে ক্যামেরার চোখে আমাদের দেখানোর সুযোগ হয়নি, সেটি আমরা এখনো দেখানোর চেষ্টা করছি। 7 নম্বর ভবনের আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে 3টি তলা তাতে কিন্তু এখনো অগ্নিকাণ্ডের চিহ্নগুলো রয়ে গেছে। ভাঙা কাঁচ দেখতে পাচ্ছি আমরা, ভাঙা জানালা দেখতে পাচ্ছি এবং বলতে গেলে পুরো ভবনটি আসলে ভবনের এই উপরের 3টি তলার যে অগ্নিকাণ্ডের যে চিহ্নটি সেটা কিন্তু আসলে একবার স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও ভবনের পুরো ভবনটি আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু উপরের তলাগুলোর যে ক্ষতিগ্রস্তের যে চিহ্নটি সেটি কিন্তু আসলে বেশি পরিমাণেই দেখা যাচ্ছে। আমরা এই ভবনের ভিতরে আজকে প্রবেশ করতে পারবো কিনা বা সেই অনুমতি পাবো কিনা সেটি এখনো বলা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে আসলে যেই ক্ষতির চিহ্নগুলো দেখা যাচ্ছে তা দেখে বোঝাই যাচ্ছে যে অগ্নিকাণ্ডটি আসলে কি পরিমাণ ব্যাপকতা ছিল। আর আপনাকে একটু জানিয়ে রাখি শাফিন, আজকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 8 সদস্যের, তার আসলে 10 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল এবং 30 তারিখ অর্থাৎ আজকে কিন্তু একটি প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা ছিল, যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে, কিন্তু তার এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমরা পাইনি যে সেটি জমা দেওয়া হয়েছে কিনা বা কখন দেওয়া হতে পারে। সেই তথ্য পেলেও আমরা আসলে আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো সচিবালয় থেকে শাফিন এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ ইকবাল যুক্ত ছিলেন সচিবালয় থেকে, জানাচ্ছিলেন অনুমতির ভিত্তিতে সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন। জানুয়ারি থেকে ভাতা 30,000 টাকা করে প্রজ্ঞাপনের পর আন্দোলন স্থগিত করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। আগামীকাল থেকেই কাজে যোগ দিবেন তারা। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিলন হলে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকদের বৈঠক হয়। এর আগে গত 22 ডিসেম্বর ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন চিকিৎসকরা। তখন 5,000 টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। এ সময় আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী আগামী জুলাই মাস থেকেই 35,000 করে ভাতা না পেলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। যখন আমাদের এই প্রজ্ঞাপনটা আসলো, কালকের কথা অনুযায়ী যেটা হয়েছে এটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমার মনে হয় আমাদের সামনে অনেক পরীক্ষা রয়েছে, সামনে অনেকেরই এই সেশনের পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা, তারপরে এমএস পরীক্ষা, এই পরীক্ষা রয়েছে। এই আন্দোলন দীর্ঘদিন আমরা আসলে এটা খুবই একদম ইনডোর কথা, যদিও তারপরে বলতে হচ্ছে আন্দোলন ডাক্তারদের পক্ষে দীর্ঘদিন ধরে রাখা এটা আমাদের জন্য কষ্টকর। আসলে যেই জিনিসটা এসছে এটাকে আমি এবং আমাদের যারা এই মানে আপনাদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা গতকালকে প্রাথমিক একটা ওয়েলকাম জানিয়েছি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীদের উপরে স্থানীয়দের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নগরীর তালাইমারি এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ জানায়। রুয়েট শহীদ মিনার চত্বরে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি মোড়ে এসে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সেখানে ব্যানার হাতে 5 দফা দাবি তুলে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, হামলার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি করার দাবি জানান তারা। রুয়েট ক্যাম্পাস ও এর আশপাশের স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে 2 ঘন্টার বেশি সময় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখার
দুই পাশে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশ সহ 17 থেকে 19 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে জাদিমুরার পশ্চিমে এই অপহরণের ঘটনা ঘটে, জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, সকালে অপহৃত এসব শ্রমিক পাহাড়ি নার্সারিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় কিছু লোক তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পান স্থানীয়রা। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, এপিবিএন, বন বিভাগের একাধিক টিম। তবে কতজন রোহিঙ্গা এবং কতজন বাংলাদেশি সেই বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 9টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, গুমের কিছু প্রমাণও এ সময় জমা দিয়েছেন মাইকেল চাকমা। গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানা সহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, ABM ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। সোমবার সকালে ঢাকার CMM আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড ও বাকিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আজ থেকে স্কুল পর্যায়ে শুরু হয়েছে প্রাথমিকের বই বিতরণ কার্যক্রম। এখনো পর্যন্ত দেয়া বইয়ের সংখ্যা চাহিদার চেয়ে অনেকটাই কম বলে জানিয়েছেন উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। এছাড়া পাওয়া যায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর নতুন বই। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদন। মাত্র দুদিন পরই শুরু হচ্ছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। এর আগেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই স্কুল পর্যায়ে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। উপজেলা থেকে প্রান্তিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। এরই অংশ হিসেবে সোমবার সকালে ময়মনসিংহ নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদাম থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দেয়া হয়। এর মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই। জেলার 13 উপজেলার 10টিতে 3 শ্রেণীর বই আসলেও ধোবাউড়া, গফরগাঁও ও ভালুকা উপজেলায় এখনও কোনো শ্রেণীর বই পৌঁছেনি, এমনটাই জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রচ্ছদগুলো আমার বেশ ভালো লেগেছে, বইয়ের কাগজগুলো ভালো। প্রাক প্রাথমিক এবং চতুর্থ এবং পঞ্চম এই 3টি শ্রেণীর বই পাচ্ছি না। গফরগাঁও, ভালুকা এবং ধোবাউড়া এই 3টি উপজেলায় আমরা বই এখনো পাইনি। আসার সঙ্গে সঙ্গে আমরা বইগুলো উপজেলায় পৌঁছে দেব এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব। একইভাবে নাটোরেও শিক্ষকদের হাতে বই পৌঁছে গেছে। প্রথম পর্যায়ে পাওয়া গেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্য বই। তবে এখনও পৌঁছেনি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই। শিক্ষকদের নতুন বই বুঝিয়ে দেয় উপজেলা শিক্ষা অফিস। আজ আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর বই বিতরণ হচ্ছে। সবগুলো সাবজেক্টই পেয়েছি, আর 4 আর 5 আমাদের পরবর্তীতে জানাবে যে কবে দিবে। এখন আমরা বাচ্চাদেরকে বলে দেব যে আমরা বই পেলে তোমাদের সাথে সাথে দেওয়ার ব্যবস্থা করব। নোয়াখালীতেও নতুন বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শুরু হয়েছে কার্যক্রম। তবে চাহিদার চেয়ে বইয়ের সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। আসলে আমাদের বইয়ের চাহিদা যেটা ছিল আমরা তার অর্ধেকটা পেয়েছি, পুরো বইটা পাই নাই। বাকিগুলা পরবর্তীতে দাফে দিতেছে, তো দিতে গেলেও আমাদের সকল ছাত্রদেরকে তো আমরা একসাথে আনন্দ উল্লাস পাচ্ছি না। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বইগুলো এগুলো ছাপার কাজ চলছে, তো আমরা যতটুকু আমাদের কাছে মেসেজ সেটা হচ্ছে জানুয়ারির ফার্স্ট হাফে আমরা সব বই পেয়ে যাবো, এরকম তারা আমাদেরকে নিশ্চিত করছে। নোয়াখালীর 9 উপজেলায় প্রাথমিক স্তরে নতুন বইয়ের চাহিদা 16 লাখ। বিপরীতে এখন পর্যন্ত দেয়া হয়েছে মাত্র 7,84,000 বই। ফলে নতুন বছরের শুরুতেই জেলার অন্তত অর্ধেক শিক্ষার্থী নতুন বই উদযাপন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সাবিত সারো,
শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেন্স শহরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক ও সম্মানে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের পতাকা নামানো হয়েছে। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন নেতারাও। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সহ বিশ্ব নেতারাও জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন। জর্জিয়ার চীনাবাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও ছিল ভূমিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে রোনাল্ড রেগানের কাছে হেরে 56 বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান তিনি। তবে হোয়াইট হাউস ছাড়ার পর আবারও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন 2002 সালে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। শেষ করবো এখন দুপুর, তার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘৃণা স্তম্ভে জুতা নিক্ষেপ, কারওয়ান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলা যাবে না বলছেন শিক্ষার্থীরা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার। বিপিএল শুরুর আগে মিরপুরে বিশৃঙ্খলা, টিকিট না পেয়ে শেরেবাংলা স্টেডিয়ামের গেট ভাঙচুর, সেনা মোতায়েন, আটক 3। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।